যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান। মুক্তিযুদ্ধের সময়ে আমার ঠিকানা ছিল পাবনা জেলার সিরাজগঞ্জ সাব ডিভিশনের কাজীপুর থানার চরগিরিশ ইউনিয়নে। যমুনা নদীর ভাঙ্গনের কারণে ওই এলাকাটা যমুনা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তারপরে আমরা ওই পাশের ইউনিয়ন পগলদিঘি ইউনিয়ন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পগলদিঘি ইউনিয়নে বর্তমানে আমাদের বাড়ি। যখন 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনলাম, শোনার পর থেকেই আমাদের মাঝে চিন্তা ছিল যে মুক্তিযুদ্ধের মোটামুটি অর্ডার তো ওখানেই হয়ে গেছে, আমাদের প্রতি নির্দেশ তো ওই তখনই হয়েছে, কারণ এর আগে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা ভাবতেছিলাম কিভাবে কোন দিকে কি করব, কোন দিকে যাব। এরপরে প্রতিদিনই আমরা রেডিও 3 ব্যান্ড রেডিও বছরমণ্ডল বাড়িতে একটা রেডিও ছিল, ওই বাড়িতে গিয়ে আমরা সবাই একত্র হয়ে এলাকার ছেলেরা ছাত্ররা ওই রেডিওতে বিভিন্ন চ্যানেলে সংবাদ শুনতাম। BBC, ভয়েস অফ আমেরিকা, আকাশবাণী কলিকাতা, বিভিন্ন রকম সংবাদ শুনতাম চীনের। এক পর্যায়ে আমরা শুনতে পেলাম যে আমাদের তৎকালীন পুলিশ এবং ইপিআর বাহিনীর সদস্যরা ঢাকা থেকে যুদ্ধ করতে করতে ওরা ব্যাক করতেছে, পিছিয়ে আসতেছে। আইসা টাঙ্গাইল পার হয়ে আইসা ধনবাড়ির পরে দিকপাইত এলাকায়, জামালপুর এবং ধনবাড়ির মাঝে এলাকাটায় ওরা ওই পর্যন্ত আসছে, কিন্তু এরা খুব টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাদের খাবার নাই, এই সেই শক্তিহীন হয়ে গেছে। আমরা সংবাদ পেয়ে 10-12 জন ছাত্র আমরা এক বস্তা রেশনের আটা নিয়ে 2-3 বাড়িতে রুটি বানাইতে দিলাম। পরে রুটি বানায় নিয়ে আমরা 10-12 জন ছাত্র এইগুলা নিয়ে আটা সহ রুটি সহ নিয়ে আমরা সকালে রওনা দিলাম। দুপুরের দিকে গিয়ে আমরা ওই দিকপাইতের কাছাকাছি গ্রামে যখন গেছি তখন দেখি যে জনমানব শূন্য, কোনো লোকজন নাই, কিন্তু ঘরের সাথে বিভিন্ন ঘরের সাথে ওই বড় বড় চিহ্ন, টিনের ঘরগুলো ছিদ্র ছিদ্র এই সে বেড়া করা, এই সে ছিদ্র। পর একটা টিউবওয়েল পাড় ছিল, ওখানে টিউবওয়েল পাড়ায় বসলাম। হঠাৎ দেখি একজন লোক একটা গরু নিয়ে যাচ্ছে। পরে ওনাকে ডাক দিলাম যে ভাই একটু শুনলে, তখন উনি আসলেন, এসে আমাদের সাথে কথা বললেন। যে বললাম যে আমরা তো শুনছি এরকম এইদিকে আমাদের ইপিআর এবং বিডিআর সদস্যরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে পিছিয়ে আসতেছে, তারা নাকি এই দিকে আসছে, এই পর্যন্ত আসতে খুব টায়ার্ড হয়ে গেছে। তা আমরা তাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি, রুটি নিয়ে আসছি। পরে বললো যে না, এখন তো নাই, সবাই চলে গেছে, এখন কোনো লোকজন, শুধু আর্মিরা এদিক দিয়ে গাড়িরা যাতায়াত করে, কিন্তু এখানে কোনো যুদ্ধ নাই আর এখন। পরে আমরা করলাম কি, ওই আমাদেরও ক্ষুধা লাগছিল, তখন কয়েকজনে রুটি খাইয়া টিউবওয়েল থেকেই পানি নিয়ে, ওখানে তো গ্লাস ছিল না, মানুষজন ছিল না, টিউবওয়েল থেকেই ওই পানি নিয়ে এনে আমরা খেয়ে পরে আবার পিছিয়ে আসলাম। আইসা কিছু দূর আসার পরে এই রুটিগুলো ওই এলাকার মানুষজনকে, ওই আটাগুলো ওই এলাকার মানুষজনকে দিয়া বাড়িতে চলে আসলাম। আসার পরে রেগুলার আমরা ওই 3 ব্যান্ড রেডিওতে সংবাদ শুনি। সংবাদ শুনতে শুনতে এক সময় আমরা প্রোগ্রাম করলাম, সেটা মে মাসের ফার্স্ট উইকে আমরা 15 জন মুক্তিযোদ্ধা, 15 জন ছাত্র, আমাদের বয়োজ্যেষ্ঠরাও ছিল, আমরাও ছিলাম, আমাদের ছোটও ছিল, আমরা ওই পালাইলাম বাড়ি থেকে একসাথে প্রোগ্রাম রাত্রে পালাইলাম বাড়ি থেকে। পালাই সেরে আমরা তখন পানি ছিল না, নদী সব ছোট ছোট নদীগুলো শুকিয়ে গেছে, ওগুলোর ভিতরে হাইটে পার হওয়া যায়। আমরা হাঁটতে কিছু দূর গেলাম, গিয়া সেই মাদারগঞ্জের ওদিকে যাওয়ার পরে আমরা একদিন এক জায়গায় গিয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করলাম যে এখানে কি কোথাও খাবার পাওয়া যাবে। বললো যে খাবার তো এখানে দোকান নাই, তো আমাদের বাড়িতে সিদ্ধ করে আলু আছে, যদি আলু খেতে চান তাহলে খেতে পারবেন। আমরা যখন পরে আলু নিয়ে আসলো, খাইলাম এবং পানি খাইয়া ওখান থেকে রওনা দিলাম গিয়া
সেই ভারতে মহেন্দ্রগঞ্জ পৌঁছালাম। মহেন্দ্রগঞ্জ পৌঁছানোর পরে ওখানে দেখি যে দুই একটা তাঁবু করছে, ওই বাচ্চা বাচ্চা পোলাপান কতগুলো মেয়ে মানুষটানো সেই থাকে। এখন আমরা থাকবো কোথায়, এরকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে ওই পাশেই দেখি একটা মাটির ঘর, মসজিদ, সুনের ছাউনি মাটির মসজিদ। তো ওই ঘরে গিয়ে আমরা ওই মসজিদের চট বিছিয়ে ওখানে 2 দিন থাকলাম। খাওয়ার ব্যবস্থা ওইদিকে রেশনের চাউল দিত, আমরা তো অন্য কিছু পাইনি। রেশনের চাউল নিয়ে ওই বাড়িতে রান্না করাইছি, আর আমরা নিজেরা 2-1 টাকা করে যা কিছু ছিল, আমার কাছে মাত্র 16 টাকা ছিল, এরকম চাঁদা দিয়ে বেগুন কিনে, গুঁড়া মাছ কিনে নিয়ে ওই বাড়িতে দিতাম। ওনারা 2 দিন আমাদের রান্না করে খাওয়াইল। খাওয়ানোর পরে আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা ছিল তারা বলল যে এরকম এখনও তো কোনো ব্যবস্থা নাই, ওইদিকে একটা ডাক বাংলা আছে, ওইখানে গিয়ে প্রতিদিনই খোঁজ দিলাম। আমরা 2 দিনই খোঁজ দিয়ে দেখি যে না, এখানে কোনো কিছু করা হয় না। মুক্তিযুদ্ধের ব্যাপারে কিভাবে কি করবে না করবে, ট্রেনিংয়ের ব্যাপারে কোনো কিছু করা হচ্ছে না। তখন বয়োজ্যেষ্ঠরা বললো কি যে ঠিক আছে, আমরা তাহলে চলে যাই। পরবর্তীতে যখন এখানে খুলে মানে রিক্রুট করা হয় বা ট্রেনিং সেন্টার হয়, তখন আমরা ব্যাক করব। পরে আমরা বাড়িতে চলে গেলাম। কিন্তু আমাদের মধ্য থেকে একটা ছেলে, আমার জুনিয়র, সে নিউ ক্লাস 10-এ, আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম, হায়দার নাম, ও থেকে গেল। ও আর আমাদের সাথে গেল না যাওয়ার কারণে আমরা বাড়িতে গিয়ে আমাদের ভালো লাগতেছে না, যে ওরা তো বিভিন্ন জায়গায় গেল। আমরা আরও 2 জন, আমার সাথে আরও 2 জনকে নিলাম। একজন ক্লাস 8-এ পড়ে মোহাম্মদ কাজিমউদ্দিন, আর একজন নিউ ক্লাস 10-এর রেজাউল করিম দুলাল, আর আমি 3 জন রাত্রে ওখান থেকে পালাইয়া সারা রাত্রি আমরা হাঁটতে হাঁটতে ওই যে নদীর ভিতর দিয়ে হাইটেই পার হয়ে যাচ্ছি। ছোটো ছোটো নদী, পানি নাই, অল্প পানি, আর চরের ভিতর দিয়ে আগের তো রাস্তা জানা ছিল। হাঁটতে হাঁটতে গিয়া পরের দিনে গিয়ে ওখানে গিয়ে আমরা খোঁজ করলাম ওই সেই ডাক বাংলায় গিয়ে শুনি যে রিক্রুট করে, মুক্তিযুদ্ধের জন্য রিক্রুট করতেছে। পরে আমরা ওইখানে যাওয়ার পরে একটা করে ফর্ম ফিল আপ করলো। আমাদের জাস্ট ঠিকানাটা, নাম ঠিকানাটা শুধু ফর্ম ফিল আপ করে, এই ফর্মগুলো সহ আমাদেরকে তার সন্ধ্যার দিকে আমাদেরকে নিয়ে গেল ওই পাহাড় থেকে, পাহাড়ের ঢালের পরেই আবার আরেকটা পাহাড় পূর্ব পাশে। ওই পাহাড়ের ঢাল নামার পরে ওই পাহাড়ের ঢালে ওই আর্মির লোকজন অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে। পরে এটা নিয়ে আমরা কাগজগুলো না তাদের কাছে যাওয়ার পরে আমাদেরকে পাহাড় উপর পাঠিয়ে দিল। সেটা হলো মহেন্দ্রগঞ্জ অস্থায়ী ক্যাম্প। তো আমাদের রাত্রে রাখা হইলো, খাবার দিল কিছু, খাইয়া আমরা ওই যে সুনের ঘর, তখনও বেড়া দেয় নাই, সুনের ভিতরে শুয়ে থাকলাম। আমরা সাথে আর অন্য কোনো কাপড় চোপড় নিতে পারিনি। পরনে যা ছিল ওই কাপড় নিচে, আর 2টা চাদর, আমি একটা চাদর নিচে গায়ে দেওয়ার, সাদা চাদর, আর আমার সাথেকার কাজিমউদ্দিন একটা ওই যে চাদর, চেক চাদর নিচে। ওই একটা চাদর বিছাই আর একটা চাদর গায়ে দেয়, 3 জনে শুয়েছিলাম রাত্রিটা কাটানোর পরে ভোরে যখন বাঁশি দেয়, হুইসেল দেয়, আমাদের ফলিন হতে বলে, ফলিন হলাম। হওয়ার পরে আমাদেরকে এক মগ করে চা দিল, আর একটা করে পরোটা দিল। এটা খাওয়ার পরে বললো যে তোমাদেরকে এখনই যেতে হবে। কোথায় যেতে হবে তা আমাদের বলা হলো না। ট্রাক রেডি, ট্রাকে উঠলাম আমরা। ট্রাকে উঠে আমরা কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে নামাই দিয়ে বললো যে হাইটে যেতে হবে। তখন সামনে ওদের আর্মি একজন, আর পিছনে ওদের আর্মি একজন অস্ত্র নিয়ে আমাদেরকে গাইড করে, সেই রাস্তা মেইন রোড নয়, সেটা হইলো যে ধান ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা, যে ওই ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। যেতে যখন দুপুরের পরে, সেই জহর নামাজের পরের দিকে, তখন তো আমরা ক্ষুধায় অস্থির, একটা করে পরোটা খাইছি আর খাইছি। তখন দেখি কি গাছের ভিতরে কতগুলো আর্মির লোকজন, গাছের পাতার মধ্যে কিছু লোকজন নড়াচড়া করতেছে। ওইখানে নেওয়ার পরে দেখি যে একটা ড্রামের ভিতরে
খিচুড়ি, তখন প্লেটে ওই মগ দিয়ে উঠে উঠে খিচুড়ি দিল, সবাই খিচুড়ি খাইয়া একটু হইলাম। তখন আবার ওরা গাড়িতে তুললো, গাড়িতে তুলে ভেতরের দিকে নিয়ে গেল। এটা হলো 17 তারিখ, মে মাসের 17 তারিখ। ভিতরে নিয়ে সিংহাপাড়া বলে বা সিংহাপাড়া, ওখানে ওর কাছাকাছি দাঁড়াইয়া একটা কালভার্ট ব্রিজ আছে, ওখানে দাঁড়াইলো। কালভার্টটা পার করে নিয়ে ওই ছোট্ট একটা দ্বীপের মতো, কালভার্ট পার হওয়ার সাথে সাথে ছোট্ট একটা সোনের ঘর, সোনের বেড়া, ওই ঘরটা ওখানে আছে। আর ওইদিকে ওই পাশে আছে কিছু ফাঁকা জায়গা আছে। তারপরে দেখি একটা রান্নার ঘরের ছাউনির মতো রান্না বান্না হয় এরকম মনে হইলো। আর তার পাশে একটা টিনের ছাপড়া, 25-30 হাত লম্বা হবে, একটা টিনের ছাপড়া আছে। তার ওই দেয়া বেড়া দেওয়া, ওই সোল দেয়া, সোল দেয়া বেড়া দেওয়া, পশ্চিম পাশে, উত্তর পাশে, পূর্ব পাশে বেড়া দেওয়া, কিন্তু দক্ষিণ পাশটা খোলা, দক্ষিণ পাশটা খোলা। তো ওর ভিতরে রাত্রে আমরা থাকলাম। ওই সোন বিছানায় সোন আমরা এইটা কেটে নিয়ে আসলাম, ওই দাউদে কেটে নিয়ে ওই সোনের মধ্যে একটা চাদর বিছিয়ে এরকম 20-25 জন ছাত্র আমরা গিয়ে ওখানে থাকি। এবং কি সকালে ফলিং করায় আমাদেরকে রাইফেল ছিল, রাইফেল ট্রেনিং করায়। বা এই সকালবেলা 2 জন লোক আসে, ওই বিএসএফের লোক আসে, আইসা আমাদেরকে 3 কিলোমিটার রেগুলার আমাদের করে রান করায়। আমাদের এইখানে অবস্থানের কারণ হলো যে তুরা পাহাড়ে প্রথম উইংয়ের যে ট্রেনিং চলতেছিল, সেই ট্রেনিংয়ের মাঝামাঝি সময় গিয়ে আমরা ওখানে উপস্থিত হয়েছি। এমন কোনো অবস্থা নাই, এমন কোনো ট্রেনিং সেন্টার আশপাশে খালি ছিল না, যার জন্য এখানে প্রাথমিক ট্রেনিং করাইলো আমাদের 20-22 দিনের মতো। প্রাথমিক ট্রেনিং শেষ হওয়ার পরে ওই দিকে যখন তুরা পাহাড়ে ট্রেনিং সেন্টারের ট্রেনিং শেষ, ফার্স্ট উইংয়ের ট্রেনিং শেষ হইল, তখন আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওই তুরা পাহাড়ে। তুরা পাহাড়ে নিয়ে গেলে সেখানে 18 তারিখ থেকে, না 15 তারিখ থেকে, জুন মাসের 15 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হলো। জুন মাসের 15 তারিখ থেকে ট্রেনিং শুরু হলো। আমাদের ট্রেনিং চললো পরবর্তী জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত। এই ট্রেনিংয়ের মধ্যে আমাদের ট্রেনিং করানো হলো রাইফেল ট্রেনিং, তারপরে ওই LMG ট্রেনিং, টুইন্স মোটর, রকেট লঞ্চার, এই ট্রেনিংগুলো করানো হলো। এগুলো 28 দিন ট্রেনিং করানো হলো। আর 24 দিন ট্রেনিং করানো হলো। করার পরে 4 দিন জঙ্গল ট্রেনিং ছিল। এই জঙ্গল ট্রেনিংটা এখান থেকে অনেক দূরে, আর ওই এলাকাটা এমনই সবসময় বৃষ্টি থাকতো। পরনে যে কাপড়, এই কাপড়টা রাত্রে আর শুকাইতো না, ওই ভিজা কাপড় বেরিয়ে থাকা লাগতো। টেন্টের ভিতরে, তাঁবুর ভিতরে কাপড় শুকাই দিলে তারা অবশ্য অ্যাকসেপ্ট করে কাপড় পরে আমাদের দিল। এই অ্যাকসেপ্ট করে কাপড় দিলে এই কাপড়গুলো শুকাইতে দিলেও ওই শুকায় না, ওই ভিজা কাপড়ই পরে পরা লাগে। পরে এখান থেকে গিয়া আমরা ওই জঙ্গল ট্রেনিং অনেক দূর নিয়ে গেল, কিছু দূর ওই যে গাড়িতে নিল, তারপরে নিয়ে সাইডে দিল, হাইটা যেতে যেতে সেই গেলাম। 2 জন করে মানুষ 1 মেশটিন করে চাউল দেওয়া হলো, চাউল আর ডাউল মিক্সার করে 1 মেশটিন, একটা করে কম্বল দেওয়া হলো, একটা করে রাইফেল দেওয়া হলো, আর একটা করে পলিথিন পেপার। সবসময় বৃষ্টি থাকে, পলিথিন পেপার দিয়ে আমরা এই ছাউনি সৃষ্টি করে ওই 2 জন করে ভাগ করে দেওয়া আছে। এইভাবে থাকে। কিন্তু আমরা একটা করে ম্যাচ দেওয়া হয়েছিল, আমরা ম্যাচ জ্বালাতে পারিনি, বৃষ্টির কারণে ম্যাচটা ভিজা নষ্ট হয়ে গেছে, কম্বল ভিজে গেছে, কম্বলও ব্যবহার করতে পারি নাই। এই অবস্থার মধ্য দিয়ে আমরা ওই পাহাড়ের আশপাশেই ছিল, ওই যে উপজাতীয়রা ছিল, তাদের কাছ থেকে আনারস, ওই চাউল টাউল দিয়া
ওদের দিয়ে ওই 1 মেশটিন চাউল দিয়ে তাদের কাছ থেকে আনারস নিয়ে খাইছি বা বিস্কুট, কয়েক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে গেছিলাম। এইভাবে 4 দিন আমরা রাত্রি হইলে আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আমাদের যুদ্ধ করতে যেতে হতো। তো অস্ত্র হাতে নয়, সেটা লাঠি হাতেই যুদ্ধ করতে হইতো বা অস্ত্রের কোনো ফায়ার করতে হইতো না। এভাবে আমরা পাহাড়ের উপরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে সব ওই অ্যাটাক করার সময় একটা সবাই হইচই করে অ্যাটাক করতে হইতো। এইরকম অবস্থার মধ্যে 4 দিন ট্রেনিং গেল, জঙ্গল ট্রেনিং করার পরে আমাদের নিয়ে আসলো আবার সেই তুরার পাহাড়ে, তুরা ট্রেনিং সেন্টারে আনার পরে আমাদের কসম প্যারেডে আমাদের ওই সময়ের ট্রেনিং সেন্টারেরই ছিল উইং কমান্ডার ছিল মাসুম ভাই, মাসুম সাহেব ছিল, মাসুম খান। আর ডেপুটি উইং কমান্ডার ছিল রেজাউল করিম সাহেব। ডেপুটি উইং কমান্ডার রেজাউল করিম সাহেব ছিল। আর ওখানে যারা ট্রেনিং করাইতো তার মধ্যে ছিল উপরস্থ ছিল সুবাদার PN দেব, তারপরে সে বাঙালি ছিল, আর একজন পাঞ্জাবি ছিল KL দাস, উনি হাবিলদার ছিল, আর একজন শিখ ছিল, তার নামটা খেয়াল নাই। পরে ট্রেনিং শেষ হওয়ার পরে আমাদেরকে যেদিন ট্রেনিং শেষ হইল 12 তারিখে কসম প্যারেড করায় সেরে আমাদেরকে নিয়ে আসলো মানকেশ্বর যাওয়ার পরে আমাদের প্রতি নির্দেশ হইল যে টাঙ্গাইল থেকে কাদের সিদ্দিকি লোক পাঠাইছে, হাফিজ নামে একটা ছেলেকে পাঠাইছে। ওখানে দেখাশোনা করে ওইদিকে লোকজন সব ডিটেল করে ওই যে সুবাদার সুবাদার হারিস নামের এক সুবাদার, উনি সব লোক ডিটেল করে ওনার কাছে পাঠাইছে হাফিজকে। পরে আমাদের ওখানেই ওর কাছেই ছোট্ট একটা, তখন পুরা বর্ষা, ছোট্ট একটা খালের মতো ছোট নদী পার হয়ে যাওয়ার পর একটা চরের মতো, ওই চরের ভিতরে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করলো, দুপুরে খাওয়ার ব্যবস্থা করলো। খাওয়া দাওয়া করে 59 জন মুক্তিযোদ্ধাকে 3টা নৌকায় উঠাই দিল। আমাদেরকে বলা হলো যে বাহাদুরাবাদ ঘাট আর বালাসি ঘাট আর ওদিক ওই পারে বাহাদুরাবাদ এবং বালাসি ঘাট, এর মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাতে পাঞ্জাবিরা 2 দিক থেকে, বাহাদুরাবাদ এবং বালাসি থেকে 2 দিক থেকেই ওদের ক্যাম্প থেকে রীতিমতো ওই লাইট ধরে, নদীর ভিতরে লাইট ধরে, যাতে করে ওইদিকে কেউ ক্রস করতে না পারে ওই এলাকাটা। তা আমরা আমাদেরকে এই সতর্কবাণী দিয়ে দেওয়ার পরে আমরা অনেক সতর্কতার সাথে আমরা অগ্রসর হচ্ছি। এই কিছু দূর আসার পরেই এক নৌকার এক ছেলে ওই ডায়রিয়া হইলে ওই নৌকাটা আমাদের থেকে চলে গেল, ব্যাক করলো, ভারতের দিকে চলে গেল ওকে ট্রিটমেন্টের জন্য। আর 2টা নৌকা আমরা পার হব, তার আগ দিয়েই আল্লাহর অশেষ রহমতে মানে খুব মেঘ এবং বাতাস, ঝড়ের মতো অবস্থা, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই অন্ধকারের ভিতর দিয়ে আমরা ওই জায়গাটা 2 নৌকা পার করলাম। আর 2 নৌকা নয়, তখন আমরা একটা পার হইলাম, আর একটা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ঝড়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা এইদিকে আসতে থাকলাম। আস্তে আস্তে চরগিরিশ ইউনিয়নে আসলাম। এই কাজীপুর তখন ছিল কাজীপুর থানার চরগিরিশ ইউনিয়নের জোরবাড়ি গ্রামের সামনে পাট ক্ষেতের ভিতরে এসে আমরা নৌকাটা ভিড়াইলাম পাট ক্ষেতের চিপাতে। ভিড়ানোর পরে আমাদের বেশিরভাগ অস্ত্রশস্ত্র আমাদের নৌকাতেই ছিল। আমাদের এখানে ছিল রেজাউল করিম, ওই ডেপুটি উইং কমান্ডার, সেকশন কমান্ডার আমজাদ সহ আমরা 20, 22, 25 জন মুক্তিযোদ্ধা এখানে ছিলাম। আমরা ওখানে ভিড়ানোর পরে আমরা কিন্তু এর মাঝে কোথাও ভিড়ানোর সুযোগ পাই নাই। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে অনেক রাজাকার হয়েছে এলাকায়, রাজাকাররা নদীর পাড়টা পাহারা দেয়, ওদের হাতে যেন তোমরা ধরা না পারো সেই জন্য তোমরা নদীর মাছ দিয়ে যাবা, এমনকি কোথাও নৌকা ভিড়াবা না। পরে এইখানে আমাদের পরিচিত জায়গা, আমাদের এলাকা, যার কারণে নৌকা ওই পাট ক্ষেতের মধ্যে ভিড়ে এসে দেখলাম একটা ছোট্ট একটা নৌকা আমাদের পাশ দিয়ে যাচ্ছে। পরে নৌকা
একটা ছেলে ওই নৌকাটা নিয়ে ডাক দিলাম, আসলো। আসার পর বললাম যে এরকম ব্যাপার, আমরা তো অনেকগুলো লোক আছি, আমাদের খুব ক্ষুধা লাগছে। আমাকে দেখেই চিনতে পারছে যে অনেকগুলো লোক আছে। তে বাবাকে কিছু না বললে, বাবাকে বললে তো রাগ করবে, মাকে গিয়ে বলবি যে গাছ থেকে যেন পেয়ারা পেরে দেয়। আমাদের গাছে পেয়ারা আছে, বর্ষাকাল তখন পেয়ারা সময়, এবং কাঁঠাল। পরে টিন ভর্তি কাঁঠাল, মুড়ি, কাঁঠাল, পেয়ারা আইনা দিল। পরে আমরা সব খাইলাম। তখন সন্ধ্যার দিকে খাওয়ার পরে আমরা ওই পাশের গ্রামে, গুয়াখাড়া গ্রামের ওখানেও সন্ধ্যার পরে আর কি ওই গাজী সরকারের বাড়ির ওখানে গিয়া, রিয়াজ মামার বাড়ি ওখানে গিয়া নৌকা বেরিয়ে ওই কয়েকজন নামলো। আমজাদ ছিল যে সেকশন কমান্ডার, আমজাদের বাড়ি ওইটা। আমজাদের বাবার নাম হলো রিয়াজ মাম্বার। পরে ওই রাত্রে ওরা খাওয়ার ব্যবস্থা করলো আমাদের জন্য। খুব ক্ষুধার্ত ছিলাম আমরা, আমাদের 2 দিন যাবৎ কোনো খাওয়া দাওয়া নেই। পরে খাওয়ার ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া করে আমরা গিয়া ওই নৌকা নিয়ে রাত্রে পাট ক্ষেতের মধ্যেই অবস্থান করলাম। অবস্থান করার পরে ফজরের নামাজের টাইমে আমরা ওখান থেকে নৌকা ছাইড়ে ওই আসলাম, ওই জগন্নাথগঞ্জ ঘাট পার হয়ে আসলাম। জগন্নাথগঞ্জ ঘাটেও তখন আর্মি ছিল। ওই ফজরের নামাজের পরেই আসলাম, তো ওই অন্ধকারের ভিতর দিয়েই আমরা ওই জগন্নাথগঞ্জ ঘাটটা পার হয়ে আসলাম। ঘাটের পরে এসে ওই হাফিজকে আমরা পারে নামায় দিলাম, সড়কে নামায় দিলাম যে তুমি গিয়া খবর দিবা যে মুক্তিযোদ্ধারা ওই পর্যন্ত আসতেছে। তো নদীতে প্রবল স্রোত ছিল তখন। এই স্রোতের কারণে ওই নৌকা হাফিজের চাইতে আমাদের নৌকা অতি দ্রুত যাওয়ার পরে আমরা গিয়ে ভুয়াপুর পৌঁছে গেছি। ভুয়াপুর পৌঁছে যাওয়ার পরে দেখি কি রাস্তার ধার দেয়া, রাস্তার সড়কের ওখান দিয়া ওই ভুয়াপুর বাজারের পশ্চিমে দক্ষিণে আর কি, পশ্চিম দিয়ে দক্ষিণ দিয়ে ওই রাস্তায় মাটি কাটার দিকে যে রাস্তাটা গেছে, আর একটা রাস্তা শহরে দিয়ে গেছে। এই রাস্তায় অনেকগুলো ছেলে রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, কালো প্যান্ট এবং কালো গায়ে, ওই শার্ট গায়ে, ফুল হাতা শার্ট গায়ে। আমরা চিন্তা করলাম যে আর কিছুই না, আমরা তো এখন ভিতরে, পানির ভিতরে। তখন ওখানে পাট কাইটে খালি করছে, খালি জায়গা, নদীর থেকে আমরা পাড়ে উঠে আসছি, কিন্তু পানি, অনেক পানি। মনে করলাম যে আইজ আর আমাদের বাঁচার উপায় নেই, আমরা বোধহয় ওদের কাছে ধরা খেয়ে গেছি। তখন আমরা, আমাদের কমান্ডার অর্ডার দিল যে যার যার অস্ত্র তোমার হাতে নাও। পরে আমরা সবাই অস্ত্র হাতে নিয়ে অস্ত্র তাক করে আমরা কেউ ওই নদীর যে নৌকার সই যে ছিল, সইয়ের আশপাশ দিয়েই আমরা হাতে নিয়ে রেডি হইলাম। রেডি হইয়া ওরাও বলতেছে হ্যান্ডস আপ, আমাদের এরাও বলতেছে হ্যান্ডস আপ। এই অবস্থার মধ্যে দিয়ে অনেক মানে টেনশনের ভিতর দিয়া ইতিমধ্যে হাফিজ এসে পৌঁছে যাওয়ার পরে আমরা যখন নৌকা হাফিজ যে বলার পরে ওরা আমাদেরকে হাত উঠে আমাদেরকে ডাকা শুরু করলো। পরে কাছে গেলাম, যাওয়ার পরে এখন সব ওরা আমাদের মুক্তিযোদ্ধা, ওরা সবাই জড়ায় ধরে এখন মানে এক হৃদয় বিদরক দৃশ্যের অবতরণ, সবাই কান্নাকাটি। পরে নিয়ে গেল আমাদের এক বাড়িতে, কিছু মুক্তিযোদ্ধা থাকে, এটা হাকিম ভাই, সেকশন কমান্ডার হাকিম ভাই থাকে ওই বাড়িতে, কয়েকজন মুক্তিযোদ্ধা নিয়ে ওইখানেই থাকে। ওই তখন ইপিআর থেকে পালায় আসছে অলি ভাই, একটা ওয়ারলেস সেট নিয়ে আসছে, আর 2টা টুইন্স মোটর এবং 12টা বোম নিয়ে আসছে, সেও ওইখানেই থাকে। তখন রাত্রেটা আমরা বোধহয় থাকলাম এখানে, না রাত্রেই খাওয়া দাওয়া, রাত্রে আমাদেরকে এখান থেকে সরাই নিয়ে যাওয়া হলো। ওরা থাকলো, আমরা নিয়ে যাওয়া হলো গোবিন্দাসী পাশে, কিছু দূর পরে 1-2 কিলোমিটার পশ্চিমে দক্ষিণে গোবিন্দাসী বাজারের কাছে, গোবিন্দাসী স্কুলে, এবং ওখানে ইউনিয়ন বোর্ড এবং স্কুলের মাঝখানে একটা আছে, পুকুর আছে। ইউনিয়ন বোর্ডে আমরা থাকি।
থাকি। আমাদের এখন কাজ হইল কাদের সিদ্দিকী যে আমাদের কেন ডাকছে, এই উচ্চতর ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা, তার এলাকায় যথেষ্ট স্বেচ্ছাসেবক ছিল, কিন্তু তাদের ট্রেনিং দেওয়ার লোক পাচ্ছিল না, বা তাদের অস্ত্র গোলা বারুদেরও প্রয়োজন ছিল। তারা মাত্র 2-3 জন রিটায়ার্ড আর্মি নিয়ে তারা এই যুদ্ধ শুরু করে, আর্মি পুলিশ টুলিশ নিয়ে। উনিও রিটায়ার্ড ছিল কাদের সিদ্দিকী। তো স্বেচ্ছাসেবকরা আবার খুব উৎসাহী ছিল, তাদের সাথে সাথে সবসময় থাকত। পরে তাদের আমরা 22 দিনের মতো ট্রেনিং দিলাম। আমরা পাহারা দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, হালকা ট্রেনিং, এটা তো আর ওই ফায়ার করা নয়, কিভাবে অস্ত্র চালাইতে হয় এই ট্রেনিং দেওয়ার পরে এদিকে বোয়াবুর স্টিমার আসলো, সেটা হিউজ পরিমাণ গোলা বারুদ ভর্তি স্টিমার, ছোট ছোট 2টা লঞ্চ নিয়ে আসলো। আসার পরে দেখা গেল এই স্টিমারে আমাদের আমজাদ ছিল, যে মুক্তিযোদ্ধা আমজাদ, মুক্তিযোদ্ধা মজিবর, এরা 2 জন প্রথম দিন যে রেখি করলো। প্রথম দিন গিয়ে রেখি করে পাইল কি ওই ওদের সাথে ওরা নিচে দাঁড়ায় ওরা ঘোরাফেরা করে, পাহারা দেয় আর কি, এদিক নদীর পারে। এটা সিরাজকান্দি চরে এই ঘটনা, সে তারা পাহারা দেয়। আর এদিকে ওই আমাদের এরা করলো কি, মজিবর গেল জালি নিয়ে মাছ মারতে, আর আমজাদ গেল ঘাস কাটতে। এরা 2 জনে এক জায়গা থেকে যাচ্ছে, একসাথে বাইরে হইতেছে, কিন্তু ওখানে গিয়া কেউ মনে হয় যে কাউকে কোনোদিন দেখাও নেই, কারোর সাথে পরিচয় নেই। ওই একজন আগে গিয়ে ওদের সাথে মিলে যে কথা বলে, আর একজন পরে গিয়ে ওদের সাথে কথা বলতে বলতে আমজাদকে বলল যেখানে মুরগি পাওয়া যায় না, তো বললো যে হ্যাঁ মুরগি তো পাওয়া যায়। তো উর্দুতে ও যতটুকু পারে ওই তাদের সাথে জবাব দেয়া, পরে 100 টাকা দিল মুরগি কেনার জন্য। পরে সে পরের দিন মুরগি টুরগি আইনা দিল, দিয়া ওরা চলে গেল। পরের দিন আবার ওরা ঘাস কাইটে এটা বেড়াইতে আসছে, এইদিকে বেড়াইতে আসলে ওদেরকে দাওয়াত করছে, ওই খিচুড়ি পাক করছে, আর মুরগি রান্না করছে, অনেকগুলো মুরগি এনে দিছে, খুশি হয়ে দাওয়াত করছে। পরে আসল কথা হইলো যে স্টিমারে কি আছে সেটা জানার জন্যই তো ওদের যাওয়া। স্টিমারে উঠতে হবে, যেভাবেই হোক উঠতে হবে। পরে বললো যে আমাদের যে দুধ আইনা দিতে হবে। বলে হ্যাঁ দেওয়া যাবে। বলে কাল খুব ভোরে দুধ আইনা দিতে হবে, আমরা কাল ভোরে এখান থেকে চলে যাব। তখন করলো কি, বলে হ্যাঁ দেওয়া যাবে। বলে তোমরা কি খিচুড়ি খাবে? বলে হ্যাঁ খাবো। পরে ক্ষুধা লাগছে, খাওয়া যায়। হ্যাঁ, পরে যে স্টিমার ঘুরে দেখছে, দেখে ত্রিভুলতে ঢাকা একটা কার্গো স্টিমার, যেটা সেটাতে সব ওই গোলা বারুদের বাক্স 6 ওজনের বাক্স যে ছিল, এটা 4 কোণা সমান লম্বা, ক্যানন এমুনেশন লেখা সেই বাক্সে। আবার কতগুলো বাক্স চ্যাপটা, ওই যে সান্দারেরা যেভাবে বিক্রি করে ওই রকম, যেগুলা রকেট লঞ্চার, টুইন্স মোটর, এই বোমগুলো রাখে, এগুলা। আচ্ছা, এই ধরনের অনেকগুলোই ছিল, পেট্রোলের ড্রাম ছিল। আর ওই 2টা লঞ্চে ছিল 42 জন আর্মি। এই 42 জন আর্মি এইগুলো অবরোধ করে নিয়ে যাইতেছে ইয়েতে। সেদিন আপনার লাস্টের দিন ওদের সাথে দেখা হইল 9 তারিখে, আগস্ট 9 নিয়ে যাইতেছিল ওই 2 জন 42 জন আর্মি পাহাড়ে নিয়ে যাইতেছে উত্তরবঙ্গ চেক দেওয়ার জন্য। এর কারণ হলো যে 14 আগস্ট পাকিস্তান দিবস, আমরা পাকিস্তান দিবসকে ভাঙবো, এই ধরনের একটা মেসেজ তাদের মধ্যে আছে। আমরা বড় ধরনের আক্রমণ করব এই পাকিস্তানি বাহিনীর উপরে। এ ভয়ে ওরা বিশাল একটা গোলা বারুদ, এটা হ্যাভি অস্ত্র, হ্যাভি জানের অস্ত্রগুলা নিয়ে অস্ত্রের গোলা বারুদ নিয়ে যাচ্ছিল বর্ডার এলাকায় নেওয়ার জন্য, উত্তরবঙ্গ চেক দেওয়ার জন্য। পরে আমরা এই সংবাদ পাই যে না, এইগুলো আর ছাড়া যায় না, এইগুলোকে আমাদের
আমরা যদি এইগুলোকে ফিরাইতে না পারি, ওরা আমাদের ব্যাপক ক্ষতি করবে বা আমাদের একটু অসুবিধার মধ্যে ফেলবে। আমাদের ওই এলাকার ওই যারা যুদ্ধ করে, মুক্তিযোদ্ধা বা যারা আছে তাদের, যার কারণে আমরা 10 তারিখ আমরা মানে অনেক আগেই এসে ওই সিরাজগঞ্জে ওখানে যেখানে ওরা স্টিমারটা ভিড়ছে বা লঞ্চগুলো ভিড়ছে ওর পাশেই 2টা ভিটা ছিল, মানে বাড়ি ছিল, নদী বাড়ি ভেঙে নিচ্ছে সিরাজগঞ্জে চরে। ওই ভিটা ছিল, ভিটার ওখানে ওই যে কলার স্যুপ, তার বেন্না গাছ, তারপরে ওই যে টয়লেটের ইগুলো, ওই যে শোলা টোলা ইত্যাদি বেড়াটারা এগুলা রয়ে গেছে। আমরা এগুলার ভিতরে 26-27 জন মুক্তিযোদ্ধা এসে পজিশন নিলাম। এখানে হাবিব ভাই ছিল, তারপরে ওই যে সেই অলি ভাই ছিল, হায়দার, কাজিম, তারপরে বাটপিয়ার হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বাসেদ ভাই ছিল, তারপরে দুলাল ছিল, আমি, মান্নান, মজিবর, এরকম আক্তার, এরকম অনেক 26-27 জন মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের হাতে রাইফেল ছিল, আর কমান্ডার ছিল আরেকজন ওই লুৎফর রহমান নোদা, তার বাড়ি আমার বাড়ির কাছে চরগিস ইউনিয়নে। খুব সাহসী মুক্তিযোদ্ধা ছিল সে। পরে আমরা পজিশন নেওয়ার পরে যখনই এরা স্টার্ট করার সাথে সাথে আমরা একযোগে ফায়ার শুরু করলাম। আমাদের ফায়ারটা কীরকম, যে আমরা ওই নদীর পানি বরাবর ফায়ার করব, যাতে করে নদীতে গিয়া হয়, নদীতে গিয়া ওই ওইটা ফুটা হয়ে পানি যেন ওইটা উঠে এগুলো যেন ডুবে যায়। এই খেয়ালে আমার কাছে 85টা বুলেট ছিল। সেই 85 বুলেট ফায়ার করলাম। করতে হাতের পাখনা ব্যথা হয়ে গেল। আবার যার কাছে যা ছিল, সোজা কথা যে কেউ ফায়ার অফ করবে না, এমন অবস্থা করতে এক পর্যায়ে ওরা ওই যে 2টা লঞ্চ ভর্তি যে 42 জন ছিল, ওরা সামান্য কিছু ফায়ার করলো, চাইনিজ রাইফেলের ফায়ারের মতো মনে হইলো। ওরা সব পালাইলো। 2টা সন্ধ্যা যখন লেগে গেল, এরা পালাইলো। 2টা 2 দিকে, একটা সিরাজগঞ্জের দিক গেল, একটা নগর বাড়ির দিক গেল। তো ওই যে টু স্পটার বুম যখন মারছে, নগর বাড়িটা ওটা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা চক্কর খাইতেছিল নদীর মধ্যে। এমন অবস্থার মধ্য দিয়ে একজন লোক ওই সন্ধ্যার পরে একজন লোক নদীর ভিতরে নাইমিয়া কান্নাকাটি করতেছে, আর নদীর ভাটির দিকে যাচ্ছে, পোড়াবাড়ির দিকে, অর্থাৎ ভাটির দিকে যাচ্ছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে যে আমি বাঙালি গো, আমাকে তোমরা বাঁচাও। ইতিমধ্যে এই লুৎফর রহমান নোদা, কোম্পানি কমান্ডার, উনি করলেন কি, ওই যে আমজাদের সাথে নিল, 2টা LMG নিয়ে, আমজাদের সাথে নিয়ে আর একজন ছেলেকে নিয়ে ছোট্ট একটা নৌকা নিয়ে গিয়ে ওই লোককে উঠায় নিয়ে আসলো। উঠাই না পারাই না, আমরা যেখানে পজিশন নিচ্ছি আমাদের সামনেই নিয়ে বসাইলো। তার গায়ে ছিল একটা হাতে বাতের চেন ছিল, আর ছিল পাঞ্জাবি গায়ে দেওয়া, পাকা দাড়ি, সুন্দর চেহারা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা। পরে সে বসায় সেরে তারে জিজ্ঞাসাবাদ করলো যে এই ইয়েতে আরও কি আর্মি আছে? বলে না, ওরা সব পালাই গেছে গা, ওরা কেউ নাই। পরে বললো যে এরকম তুমি ঘটনা বলো তো, আমরা এই যে যুদ্ধ শুরু করলাম বা এখানে যে গুলি ফায়ার শুরু করলাম, তারপর থেকে তুমি বলো তো দেখি কী ঘটনা এখানে ঘটছে। বললো যে এরকম ব্যাপার, আপনারা যখনই ফায়ার শুরু করছেন তখনই টিক্কা খানের কাছে ওয়্যারলেস করছে, অর্থাৎ এই গোলাবারুদটা পুরা দেখভাল করতেছিল টিক্কা খান নিজে, কেন বিশাল অস্ত্রের চালান, গোলার বারুদের চালান। টিক্কা খানের কাছে ওয়্যারলেস করার পরে টিক্কা খান করলেন কি, তার কাছে জঙ্গি বিমান চাইলেন। টিক্কা খান বললো যে না, জঙ্গি বিমানে ফিউল নাই, নেভি পাঠাইতেছি। তো আমরা চিন্তা করলাম যে নেভি যদি এসে যায় তাহলে তো ওরা দখল করে নিয়ে নিব, আমরা তো এই গোলা বারুদ না নামাইলে বা এটা যদি নষ্ট না করি তাহলে তো ওরা অক্ষত অবস্থায় পাব। তখন এই লুৎফর ভাই করলেন কি, সে ওই 2জন লোক নিয়ে আর এলাকার
বেশ স্বেচ্ছাসেবক যারা আসছিল ছোট ছোট নৌকা নিয়ে 100-150 নৌকা, যে গোলাবারুদ নামাইতে হবে, নৌকা নিয়ে তখন এই গোলাবারুদ নামাইতেছে, বিভিন্ন দিকে নামায় পাট খেতে রাখতেছে, ধান খেতে, প্লাস পানির মধ্যে দিয়ে দিয়া, তারপর বাঁশগুলোর মধ্যে বিভিন্ন ওই যে বাড়িটারি খালি বাড়ি এগুলার মধ্যে রাখতেছে, এগুলা রাখতেছে। কিন্তু এগুলা তো এমন অবস্থা হবে যে ওরা নিয়ে যাবো এক সময়, এগুলো তো আমরা দূরে সরাইতে পারতেছি না, নিরাপদ জায়গায় নিতে পারতেছি না। তখন সিদ্ধান্ত হইল যে না, আর যা গোলাবারুদ নামানোর দরকার নাই, তাহলে কী করা হবে, এটা আমরা জ্বালাই দিব, ধ্বংস করব। এই লুৎফর ভাই গেলেন, ওই দুইজন সাথে নিয়ে গেলেন, যাইয়া লুৎফর ভাই ইয়েতে উঠে পেট্রোলের ড্রাম খুলে কাপড় চুপড় যা ছিল ম্যাচ গাউতে আগুন ধরাই দিল। আগুন ধরাই দিলে দাও দাও করে যখন জ্বলতেছে, তখন আর এই নৌকা ওঠার সময় পায় নাই, সে মাটিতে ঝাঁপাই পড়ে সাঁতরায় পারে আসলো। আচ্ছা, পারে আসার পরপরই এই আগুন যখন গোলাবারুদের সাথে লাগছে, তখন এটা বোমগুলো ফুটতেছে, ফুটে আমাদের ডাইনে বামে এসে পড়তেছে, পশ্চিমে যাচ্ছে, উত্তর দক্ষিণে। এইভাবে যখন গোলাবারুদ আমাদের কাছে এসে পড়তেছে, তখন আমরা চিন্তা করলাম যে আমাদের এখন নিরাপদ জায়গায় যেতে হবে। আমরা ছুটলাম সেই পূর্ব দিকে, সেই পূর্বে যে রাস্তা মাটি কাটার ইয়ার দিকে, পোড়াবাড়ির দিকে রাস্তা গেছে, আর একটা হইলো বোয়াপুরের দিকে গেছে। এই রাস্তায় আমরা পৌঁছলাম, রাস্তায় যায় রাস্তার ওই পারে গেলাম, যাই ওখান থেকে আমরা ইয়াতে একটা স্কুল ঘরের ভিতরে গিয়ে থাকলাম রাত্রে। চিনি না, অচেনা অজানা স্কুল ঘর। রাত্রে থাকার পর পরের দিন আমরা কিছু নাস্তা নিয়ে আসলো, ওইটা খাইয়ে আমরা আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল। ইতিমধ্যে ওরা করছে কি, নেভির লোকজন আসছে ভাই, ওরা পারে উঠে আমাদের কয়েকজন লোক এলেন যে 3-4টা ফিট করে কয়েকজন লোক রে দেখেই না ওই আশপাশে রেখে মানব ঢাল বানাইয়া তারা তাদের জিজ্ঞাসাবাদ করতেছে, এই গোলাবারুদের ব্যাপার, যুদ্ধের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেছে। আমরা আসলাম, আইসা ওদের কাছে একটা ইয়ের ভিতরে গাছগাছটার ভিতরে পজিশন নিলাম। আমিও ছিলাম ওখানে, 26-25 জনে আসলাম। পজিশন নিয়ে কিন্তু আমরা গুলি করতে পারতেছি না। গুলি করলেই ওই যে আমাদের লোকজন যারা, ওরা তো এদের মাইরে ফেলবে, ওদেরকে আগে মারতে হবে। তখন আমরা ফায়ার করলাম না। পরের দিন আমরা ওই আবার খুব ভোরে আসলাম, কিছু না খেয়ে আসলাম, খাবার দাবার কিচ্ছু না খেয়ে হিসাব সব আসে পজিশন নিলাম। ওরা ইয়ালি পড়তে বলতে যখন নদীর থেকে স্টিমার থেকে হিসাব উপরে পারে আসতেছে, আমরা কিছু দূর আসার পরে একটা সড়ক এসে এই সড়কের সাথে মিশছে, মাঝখানে কিছুটা ভাঙ্গা সড়ক। পানির ওই পারে থাকতেই আমরা করলাম কি, শুরু করলাম, আমরা ফায়ার শুরু করলাম। এমনকি ওই যে মোটরের ওই টুইন্স মোটরের গুলি করা হইলো, করার পরে ওরা আর আসলো না, ওরা ব্যাক করলে আমরা ওই চিন্তা করলাম যে এখন আমরা একটু কিছু খাইয়ে নিই। এই কিছু খাওয়ার চিন্তা আমরা করতেছি। ইতিমধ্যে করলো কি, এই দুপুরের পরের দিক দিয়ে এদিকটা এরা অ্যাডভান্স করলো, উপর থেকে প্লেন আসলো, চতুর্দিক থেকে আমাদের অ্যাটাক করলো। প্লেনের গুলি রীতিমতো ছাড়তেছে, হেলিকপ্টার এসে উপর দিয়ে গুলি ছাড়তেছে। তখন আমরা ওই জঙ্গলের ভিতর থেকে বাইরে ওই বেড়াটারা ভাঙ্গে লাফাইয়া পাগারের ভিতর পড়লাম। ওখান থেকে ধান ক্ষেত, পাট ক্ষেত, আখ ক্ষেতের ভিতর গিয়ে এক খাল দিয়ে এসে বোয়াপুর আসলাম। বোয়াপুর আসার পরে কাদের সিদ্দিকির লোকজন, কাদের সিদ্দিক বলছে যে সবাই তোমরা চলো, দেওপাড়া পাহাড়ে যাবো আমরা। কিন্তু লুৎফর ভাই বললো যে না, আমাদের এলাকায় অনেক রাজাকার হয়েছে, রাজাকাররা এলাকায় অত্যাচার করতেছে, আমরা এলাকায় যাব। তখন আমাদেরকে একটা নৌকায় উঠায় নিয়ে, ওই নৌকায় একটা ওই যে তৎকালীন ইপিআরের এক হাবিলদারের ওই যে হেমনগর যুদ্ধ করতে এই যে এখানে গুলি লাগছে, তাকে নিয়ে ইন্ডিয়া নিয়ে যাবে। ওই নৌকাতেই আমরা উঠে সবাই গেলাম, গিয়ে এক স্কুল গাড়ি থাকলাম। এই থাকতে থাকতে কয়েকদিনের ভিতরে আমাদের অর্ডার হইল, আমাদের যারা বোয়াপুর যুদ্ধ করছি আমাদের নিয়ে লুৎফর ভাই পরামর্শ করলো যে এই টাঙ্গাইল যদি কাদের সিদ্দিকি যদি নিজের এলাকাকে নিরাপদ এলাকা নিয়ে করতে পারে, আমরা জামালপুর কেন করতে পারবো না।
লুৎফরবয়ের পরিকল্পনায় আমরা চেষ্টা শুরু করলাম যে জামালপুর প্রথমেই করবো শৈশবের মুক্ত করব। শৈশবের মুক্ত করার জন্য আমাদেরকে প্রথমে একদল পাঠাইলো বাউসি ব্রিজের ওখানে, বাউসি ব্রিজ ভেঙে ওখানে পজিশন নেওয়া। আর এদিকে জগন্নাথগঞ্জ পাঠাইলো আমাদের প্রথমে জগন্নাথ কান্দারপাড়া বাজারে। তখন আমরা ওই এন্ট্রি ট্যাঙ্ক মাইন্ড করে পুঁতে রাত্রে সারা রাত্রি পাহারা দিলাম, কিন্তু ওই কোনো ট্রেন আসে নাই। ওরা আবার ট্রেনে খাবার দাবার নিয়ে যাতায়াত করে, অস্ত্র বা এই সেই সৈন্য নিয়ে যাতায়াত করে, কিন্তু কোনো ট্রেন না আসার কারণে ভোর পর্যন্ত অপেক্ষা করে পরে আমরা মাইন্ড উড়াই না চলে গেলাম মাইন্ড। আর ওরা ব্রিজ ভাঙতে পারেনি, অনেক রাজাকারে পাহারা দেয় তো, ওরা সাহস পায়নি ওইভাবে, আর ওটা ভাঙারও সুযোগ পায়নি, ওরাও ব্যাক করছে। এখন যাওয়ার পরে পরের দিনই 26 আগস্ট অর্ডার হলো যে না আর সময় দেওয়া যায় না, আমরা ঝাঁপাই পড়বো। কয়েকটা গ্রুপে 2-3টা গ্রুপে ভাগ করে বাউসি পাঠাইলো, শৈশবেরই ইয়েতে পাঠাইলো, তারপরে বয়রা আর আমাদের পাঠাইলো এটা আমাদের পরিচিত জায়গায়। কেন? কাছেই পুগলদিঘা হাই স্কুলের ছাত্র আমরা এখানে যারা যুদ্ধ করছি ম্যাক্সিমাম পুগলদিঘা হাই স্কুলের ছাত্র আমাদের খুব পরিচিত, এখানে যাতায়াত ছিল সবসময়, আন্দোলনের সময় আন্দোলন করছি। পরে করলো কি আমরা এখানে পজিশন নিলাম, এখানে 27 জন পাঠাইলো আমাদের ফজলুর কমান্ডার, প্রয়াত রাষ্ট্রদূত কোম্পানি কমান্ডার ফজলুর রহমানের আন্ডারে। আমরা 27 জন পাহারা বাজার, কান্দাপাড়া বাজার যেটা বলে, সেখানে আমরা 6 জন, আমি, বেলাল, আমজাদ, হাবিব, ইউনুস আর জামাল, এই 6 জন ছিলাম। আর এর একটু উত্তর পাশে রেল লাইনের পূর্বে, এটাকে রেল লাইনে আমরা পূব পাশে 3টার গ্রুপের কথা বলছি, উত্তরে ছিল কোম্পানি কমান্ডার ফজলুর রহমান সাহেবের সাথে আর 6 জন মুক্তিযোদ্ধা, ওরা 7 জন ছিল। আর এইদিকে আমাদের সোজাই আর দক্ষিণে বসির ডাক্তার বাড়ি, ওখানে 6 জন মুক্তিযোদ্ধা ছিল, ওখানে ছিল কালু, জামাল, এই সেই এরা। আর একটা গ্রুপ রেল লাইনের পশ্চিমে ওই যে বসির ডাক্তারের বাড়ি, যে কি শফিউল্লাহ তরফদারের বাড়ি, শফিউল্লাহ তরফদারের বাড়ির পিছনে বড় একটা ওয়াপদা রাস্তা, মাটির রাস্তা। কেননা ওখানে পাঠানো হইল তৎকালীন ইপিআরের সদস্য কালু ছিল, কালুর নেতৃত্বে 7 জনকে ওখানে পাঠাইলো। এর কারণ হইল যে ওরা যদি ওই রাস্তায় আসে, ওয়াপদা রাস্তায় যদি জগন্নাথগঞ্জ ঘাট থেকে আসে, সেটাকেও ওরা প্রোটেক্ট করতে পারবে, এমনকি আমাদের এই রেল লাইনটাও যদি আসে ওরা আমাদের সহযোগিতা করতে পারবে। এ কারণে ওই কালুকে ওখানে দিয়া এই থেকে শক্ত পজিশন সৃষ্টি করা হইল। আচ্ছা, সৃষ্টি করার পরে 10টা 10:30টার দিকে আমরা মরিচা কেটে মোটামুটি যতটুকু পারছি পজিশন নিলাম। ইতিমধ্যে পাকিস্তানি আর্মিরা আসলো, রেল লাইন দিয়ে আসতেছে, বেশ ফাঁকে ফাঁকে পাতলা চেহারা, সুন্দর করে লাল চেহারা আর্মিরা ওই অস্ত্র নিয়ে আইসা যেই আমাদের সামনে আসছে, তখন ওই আমজাদের সাথে ছিল ওই ভারতীয় এলএমজি, রাশিয়ান এলএমজির ব্রাশ ফায়ার করার সাথে সাথে 3 জন পড়ে মাটিতে ছটফট করতেছে। ওর ফায়ারের সাথে সাথে আমরাও ফায়ার করা শুরু করলাম। ফায়ার করতে করতে যখন ওই এক পর্যায়ে আমজাদের ওরা এসে প্রথম দিকে ঠিক পায়নি কোন দিকে পজিশন নিবে, গুলি কোন দিক থেকে আসে। পরে মোটামুটি ওরা বুঝে ফেললো যখন গুলি সব আসতেছে পূর্ব দিক থেকে, ওরা পশ্চিম পাশে সরাসরি পজিশন নিল। আচ্ছা, ইতিমধ্যে করলাম কি, এই যে আমার সোজায় 2 জন, এরা আস্তে আস্তে গড়ায় নিচের দিকে আসতেছে। পরে এই 2টাকে আমি ফায়ার করে এই 2টাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমার গুলি শেষ হয়ে গেল। এদিকে আমরাদের যে রাশিয়ান এলএমজি ছিল, একটা এলএমজির ব্রাশ এসে ওই এলএমজির ওই মাথায় লেগে ওই এলএমজির ব্যারেল ফাইটে গেলে এমনকি এখান দিয়ে গুলি লেগে, এই যে কপালের এখানে গুলি লেগে চামড়া টামড়া উঠায় কান ছিদ্র করে পিছন দিক বাইরে গেছে। কিন্তু ও আর কোনো গুলিও করতে পারতেছে না, ওর হাতে কোনো অস্ত্র নাই। কিন্তু ও একটা কাজ করতেছে,
আমাদেরকে উৎসাহ দিচ্ছে যে আলফা কোম্পানি ডান দিক থেকে অ্যাডভান্স, বিটা কোম্পানি বাম দিক থেকে অ্যাডভান্স, জোরে জোরে চিৎকার করে এই কমান্ড করতেছে সে, যাতে করে ওরা ভয় থাকে। আর আমরা ইতিমধ্যে আমরা নিজেরা নিরাপদ রাস্তায় যাই আর যতটুকু ওদের ক্ষতিপূরণ পারি করব বা সংগঠিত হইয়া। কিন্তু দেখা গেল যে আমাদের আর কেউ কোনো দিক থেকে ফায়ার করেনি, ওরা আস্তে আস্তে সবাই যার যার অবস্থান ত্যাগ করছে, নাই আর কেউ কার কোনো দিক থেকে ফায়ার আসতেছে না। তা আমরা এই যে কয়েকজন ফায়ার করতেছি, করতে করতে আমার গুলি শেষ হয়ে গেল রাইফেল থেকে, ম্যাগজিন থেকে। গুলি শেষ হয়ে যাওয়ার পরে কোমরে গুলি ছিল, গুলি চার্জার নিয়ে ম্যাগজিনে বসে যেই প্রেশার দিচ্ছি, ইতিমধ্যে রাশিয়া একে ব্রিটিশ এলএমজির ব্রাশ ফায়ার এসে আমার এই হাতের এখান থেকে শুরু করে এখান থেকে এইটুকু মাংস, হাড় মাংস আমার কিচ্ছু ছিল না। একদিকে হাড় তার সব সামনে একদিক দিয়ে ছিটে ছিটে পড়ছে, মাংসের তেল চর্বি সব, খালি নিচে একটু চামড়া আর দুইটা রগের উপরে আমার হাত ঝুলন্ত ছিল। সাথে বেলালের সাথে একই ফায়ার বেলালের পায়ে লাগার পরে সে চিৎকার দিয়া পিছন দিক পড়ে গেল, পড়ে দেয় গ্যাং লিখতেছে, এদিকে রক্তে একাকার হয়ে যাচ্ছে, এদিকে আমি কি করব আমি ঠিক পাচ্ছি না। আমি এই যে কেন আমি চেষ্টা করতেছি যে হাতটা দিয়া বুলেটগুলোই করবো, ম্যাগজিনে ভরবো, কিন্তু হাতটা আমি উঠাইতে পারতেছি না, বারবার চেষ্টা করতেছি, হাত ওঠে না, কেন ওঠে না। এদিকে শার্টটা ছিল তো এই হাতা এই পর্যন্ত ছিল, চেক শার্ট ছিল সব, এই চেক শার্ট যা এর নিচে ছিল, নিচের থেকে যে এত কিছু গেছে গা, মাংস হাড় মাংস নাই, এটা পরে ডান দিক চাপায় চাই দেখি যে হাড় মাংসগুলো সব এখান দিয়ে সরাই গেছে। পরে আমার মনে হচ্ছিল যে কেউ যেন একটা লাঠি দিয়ে হাড়ের উপরে বাড়ি দিলে যেরকম হয়, জিজি ধরে, এরকম জিজি ধরার শব্দ, আমি কোনো ব্যথার শব্দ ফিল করতেছি। পরে যখন এদিকে ওদিক তাকায় দেখি যে সবাই চলে গেছে, কেউ নাই আর। বেলাল আস্তে আস্তে গড়ায় গড়ায় একটু কয়েক গজ পূর্বে ধানের বীজতলা ছিল, বীজতলা পৌঁছতে গেছে। তখন দেখলাম যে আমি একা, আমি আগে কালেমা পড়ে নিলাম, কালেমা পড়ে সেরে তারপরে আস্তে আস্তে ওই গামছাটা গামছার দিয়ে হাতটাকে পেঁচাইলাম, কিন্তু এখানে তো আর হাড় মাংস কিছু নাই, এমনি শূন্য জায়গায় শার্ট আছে, ওই জন্য মনে হচ্ছে যে কিছু বোধহয় আছে। মানে হাত দিয়ে এক হাতে মোড়ে পরে কামড় দিয়ে গিরো দিলাম, কিন্তু এটা কোনো কাজ করতেছে না, এটার কোনো শক্তিও নাই, বলও নাই, কিছুই নেই। তখন করলাম কি, রাইফেলের ফিতা বেল্টটা বাম হাতের ভিতরে ঢুকে এই হাতকে কবজিটাকে চিপে ধরলাম, চিপে ধরে বাম হাতের কোণের উপরে ভর করে 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 কিছু দূর গেলাম, এদিকে পাটক্ষেত ওদিকে পাটক্ষেত। ওই পাটক্ষেতের কাছাকাছি যখন গেলাম, যাওয়ার পরে উঠে আমি দাঁড়াইলাম যে এই রাইফেলের ব্যারেল বাঁচবো, এদিক তো যাওয়া সম্ভব না এইভাবে। পরে পাটক্ষেতের ভিতরে কিছু দূর যাওয়ার পরে মানে পাটক্ষেতের সাথে আমি বেড়াই গেছি, রাইফেল বেজে গেছে একদিকে, হাত বেজে গেছে। তখন হাতটা রাইফেলটা করতে গিয়ে হাত ছুটে গেল, নিচে পড়ে পাটের সাথে প্যাঁচ লাগলো, পাট গাছের সাথে। তখন রাইফেলটা শরীরের সাথে লাগাইছি, ওই হাতটাকে ওই রশির মতো প্যাঁচ লাগছে, ওইটা ছাড়াই নিয়ে আসলাম, ঘুরে প্যাঁচ ছাড়াই নিয়ে এসে রাইফেলটা আবার ওইভাবে বেল্টটা ভিতরে ঢুকে এবার হাত ধরে এই রাইফেলের ব্যারেল এবং হাত দুটোকেই এইভাবে বুকের সাথে চেপে ধরে পরে অ্যাঙ্গেল করে পাটক্ষেতের ভিতরে অ্যাঙ্গেল করে পাটক্ষেতটা পার হয়ে গেলাম। দেখি যে ওই পাশে এদিকে মাঝখানে ছোট একটা কালের মতো পানি ভরা, ওর ওই পারে ইউনুস আমাদের সাথে যে ছিল, আমাদের বেলালের পরে যে ইউনুস ছিল, এই ইউনুসকে বললাম, ওই আমার রাইফেলটা দিলাম, দিয়ে সেটা আমি এভাবেই গিয়া কিছুদিন পূর্ব দিকে খালের পাড় দিয়ে গিয়া দাঁড়াই যাচ্ছি যে জীবনের তো আর কিছু নাই, আমার হাতটাই নিয়ে আর আমি আর এত জীবন বাঁচানোর এত চিন্তা কি। কিছু দূর যাওয়ার পরে
একটা চরবারের ওই রাস্তার উপরে বড় একটা শিমুল গাছ ছিল, বড় বড় শিকড় ছিল। ওই শিমুল গাছের উত্তর পাশে, ওরা তো আর্মিরা আছে সব দক্ষিণ দিকে, উত্তর পাশে ঠেস দিয়ে আমি যেই ঠেস দিছি, দেওয়ার পরে আস্তে আস্তে আমি কখন সেন্সলেস হয়ে গেছি আমি জানি না। সেই 12টার দিকে হবে এরকম, আমি সেন্সলেস হয়ে গেছি জানি না। আমি টের পেলাম 6:30টার সময় আমি বুঝলাম যে আমি একটা ইয়ের ভিতরে জলচকির উপরে শোয়া, জলচকি ওই রশি দিয়ে একটা বাঁশ দিয়ে দুইজনে কাঁধে করে নিয়ে, দুইজন মুক্তিযোদ্ধা দিয়ে। তখন আমার হুশ হইল, তাকায় দেখি যে দুইজন মুক্তিযোদ্ধা গাড়ি নিয়ে যাচ্ছে। ওখানে নামাইছে, নামানোর সময় একটা জোরে ঝাঁকি লাগে, ঝাঁকি লাগার সাথে সাথে আমার সেন্সটা ফিরে। কিন্তু এর মাঝে কোথায় কি করছে না করছে, কোথায় নিছে আমি কিছুই জানি না। এই ঘটনাটা পরে আমি জানতে পারছি, এই যে বেলালনগরের শহীদ বেলালের স্মৃতিচিহ্ন উদ্ধার, অবরুদ্ধ স্মৃতিচিহ্ন উদ্ধার আন্দোলন করতে গিয়ে আমরা তার সন্ধান পাইলাম। আতাউর রহমান তালুকদার, সে ইন্টারমিডিয়েট তখন পড়ে, তখন সে মুক্তিযুদ্ধ যায়নি। এর আগে কিছু পোলাপানে যে খবর দিছে, যখন সব চলে গেছে, আর্মিরাও চলে গেছে, মুক্তিযোদ্ধা সব চলে গেছে, খবর দিছে যে এরকম ওই একজন মুক্তিযোদ্ধা ওইখানে গাছের নিচে, গাছের ইয়েতে গোড়ায় যে পড়ে আছে। ওরা কয়েকজন ছোট একটা নৌকা নিয়ে আসছে, ওই আতাউর ভাইরা। আতাউর ভাই আমার সিনিয়র ছিল, আমাকে চিনে না, আমিও চিনতাম না। পরে ওরা নৌকায় তুলে নিয়ে এখন কোনো নেই, এখানে নিয়ে যায়, ওখানে নিয়ে বারজারের মধ্যে লুকায়, একবার ওখানে লুকায়, পাট ক্ষেতের মধ্যে, এইভাবে রেখে আমাকে বেশ কিছু সময়, যখন আর্মিরা চলে গেল, চলে যাওয়ার পরে নেয়াজ মেম্বরের বাড়ি, ওই বাড়িতে নিয়ে কেসি দিয়ে আমার এই শার্ট টার্ট গেঞ্জি সব কাইটা পানিতে রক্ত মাখা কাপড় সব পানিতে বাসায় দিল, লুঙ্গি টুঙ্গি সব ফেলে দেন, আর একটা লুঙ্গি পরাই দিল, আর একটা চাদর শরীরের উপর দিয়ে আমাকে নিয়ে আসছে ওখানে। ওখান থেকে এরা নিয়ে আসলো কিছু দূর, ঘাড়ে করে আনার পরে পরে নৌকায় করে নিয়ে গেছে বাড়িতে। বাড়ির ঘাটে যখন নৌকা ভিড়ছে, তখন সব মানুষ মানে সব তাকায় আছে, ওই না যুদ্ধ হয়েছে, যে কারা কারা গুলি বিদ্ধ হইলো বা এই সেই যুদ্ধের ফলাফল দেখার জন্য সব মানুষ নদীর পাড় দিয়ে সব ঘুরতেছে। পরে বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পর তো মা দাদি এরা সব, বাবা তো খামার বাড়িতে ছিল, পাশেই খামার বাড়ি ছিল, ওখানে জাগির টাগির বা ইয়ার চাকুরাবের থাকতো, শস্য দিয়ে ওখানে উঠাইতো। এই বাড়িতে মা থাকতো, আমরা থাকতাম, বোনেরা সবাই তো কাঁদতে কাঁদতে অস্থির। এখন সন্ধ্যার পর দিয়ে ঘরের মধ্যে নিল, এক কবিরাজ ডেকে নিয়ে আসলো সেই চেঁচে বাজার থেকে, যেখানে যুদ্ধ করছি ওখান থেকে এক কবিরাজ নৌকাতে নিয়ে আসলো, যে সে বলে এগুলো ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু এই ট্রিটমেন্ট তো আর সে করতে পারে না, এই বুলেটের কত শ্রেণীর ট্রিটমেন্ট সে কী করে করবো? সে করে এমনি বাংলা বাতিতে জোড়া দেয়, পাইদা রাখে, ওইটা এমনি জোড়া লাগে সেটা। কিন্তু পরে তবু সে করলো যে আমি খালি জিগাই যে আমার কি হাত ভালো হবে? হ্যাঁ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু ভালো হওয়ার মতো তোর অবস্থা ছিল না। মার কাপড়ের পায়ের দিয়ে ছিঁড়া, পায়ের দিয়ে নিচে বেঁধে দিয়ে বাইর দিয়ে পেঁচায় পেঁচায় এতটুকু মিশে করছে। এখানে পরে রাত্রি করলো কি, এখান থেকে আমাদের বড় নৌকায় কিছু বাড়ির জিনিসপত্র তুলে নিয়ে ওই পাশের গ্রামে পাগারের ভিতরে আপনার ওই বাঁশ জার, পাট ক্ষেত, কলার স্যুপ, এর ভিতরে নৌকা লুকায় রাখে। আমাকে ওই নৌকায় তুলে নিয়ে ওখানে ওই নিয়ে রাখে। আমাদের নৌকার যে ব্যাপারী, চান ব্যাপারী, সে আমাকে দেখাশোনা করে। আর ট্রিটমেন্ট তখন প্রাইমারি ট্রিটমেন্ট শুরু হইলো। আমার পুগলদিঘা হাই স্কুলের টিচার ছিল আসির স্যার, আসির ডাক্তার। ওইটা সব গ্রাম্য ডাক্তার আর কি। ওই কম্বায়োটিক্স ইঞ্জেকশন, পেনিসিলিন ইঞ্জেকশন আর ওই যে কিছু ট্যাবলেট, এই সমস্ত খাওয়াইয়া এই এক সপ্তাহখানেক থাকার পরে ভাই, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা কলিমুদ্দিন, হাজি কলিমুদ্দিন মাস্টার, উনি খবর পেয়েছে আর এক এলাকায় ছিল যে আপনার ভাইয়ের যে অবস্থা। সে সুইটে আসছে, আইসা কোম্পানি কমান্ডার ফজলু ওকে সাথে নিয়ে, তারপরে আমাদের যে ব্যবসার দেখাশোনা করতো মফিজ ব্যাপারী বলতো,
এরা সাথে করে নিয়ে একটা ছোট্ট নৌকায় নিয়ে শ্যামগঞ্জ পালিবাড়ি আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প ছিল ওখানে নিয়ে গেছে। শ্যামগঞ্জ কালীবাড়ি নেওয়ার পরে ওখানে যে একজন ছিল ওই যে কম্পাউন্ডার, সে খুলে দেখে সেটা কয় না এই চিকিৎসা এখানে সম্ভব না, এটা ভারত ছাড়া সম্ভব না। পরে এই নৌকা তখন ওই যে মহিষ ব্যাপারী সহ এই নৌকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ভাই এবং ওই যে কোম্পানি কমান্ডার আর একটা নৌকা নিয়ে ওখান থেকে নিয়ে গেল মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ওই কম্পাউন্ডার সেও খুলে দেখে সেটা কিছু হাড় বুড়ছে ফেললো, ঠাস করে দিয়ে মধ্যে ফেলতেছে, হাড়টার টুকরা আছে কিছু আশপাশে। পরে ও বাইন্দা দিল যে তাড়াতাড়ি ভারতে নিয়ে যান। পরে ভারতে নেওয়ার পরে সন্ধ্যার পরে গিয়ে ভারতে নিয়ে পৌঁছাইল। মরা নদী তো পৌঁছানোর পরে ওরা খুলে মহেন্দ্রগঞ্জে অস্থায়ী হাসপাতাল করছে, ওখানে খুলে দেখে বললো যে না এই ট্রিটমেন্ট এখানে হবে না, এটা করতে হবে, ইয়াতে নিতে হবে, উচ্চতর চিকিৎসার কেন্দ্রে নিতে হবে। তখন এখান থেকে নিয়ে গেল তুরা যা একটা হাসপাতাল করছে ওই ট্রেনিং সেন্টারের পাশে, টেন্টের তাবুর ভিতরে হাসপাতাল করছে, ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার আগে বড় ভাই দয়টা চিৎকার পারতেছে, একটা জিপ তার তাৎক্ষণিকভাবে ওই যে ছিল আমাদের এলাকার এক লোক ছিল, সে মহেন্দ্রগঞ্জের অ্যাডমিন অফিসার ছিল, একজন গ্যারিসন ইঞ্জিনিয়ার, সে চাকরি করতো। অ্যাডমিন অফিসার আমার দেখে সেটা তাড়াতাড়ি ওই শুনিয়া সেরে তাড়াতাড়ি একটা জিপ ম্যানেজ করলো, কইরা জিপে উঠাই দিল। এই বাই যাওয়ার জন্যে রেডি, সে দরজা আর বন্ধ করতে দেয় না, যে না আমার ভাইকে আমি একা ছাড়বো না। তার চিন্তা যে হয়তো বা নিয়ে ওই হাতটা এরকম এতই হয়তো গুলি করে মাইরে ফেলাই দিব, এরকম একটা ভয়ে সে আমাকে একা নিয়ে যাইতে দিল না। পরে ভাই কমান্ডার এরা থাকলো, আমি কে নিয়ে গাড়িতে নিয়ে ওখানে নিয়ে গেল। ওখানে 3-4 দিন রাখার পরে এই হইলো যে না চিকিৎসার জন্য এখন পাঠাইতে হবে, এতদিন গেল তো শুধু ওইখানে যে ইটা করলো আর কি, ব্যান্ডেজ করলো, কই ব্যান্ডেজ করে এখানে তো আর কিছু নাই। পরে এখান থেকে গুয়াহাটি হাসপাতালে নিল, ওখানে নেওয়ার পরে 1.5 মাসের মতো ওখানে চিকিৎসা হইল। ওখানে বাঙালি ছিল, ডাক্তার ছিল, বাঙালি সিস্টার ছিল, ওরা আমাদের এত আদর করতো। আর ছোট ছেলে পোলাপান মানুষ, এরকম আমরা মুক্তিযুদ্ধে গেছি, তো ওরা আদর করে পরে 1.5 মাসের মাথায় আমাদের অর্ডার হলো যে না আরও লখনৌ নিয়ে যেতে হবে। লখনৌ নিতে হলে প্রথমে যেতে হবে, রেস্ট করতে হবে, মাঝে বারাকপুর রেস্ট করতে হবে। ট্রেনে পাঠাইলো, এখান থেকে হাওড়া ব্রিজ পার হয়ে গেলাম, বারাকপুর হাসপাতালে নিল। নেওয়ার পরে আমার তখন প্রচণ্ড জ্বর, অর্থাৎ ম্যালেরিয়া জ্বর হয়েছে। তখন পাশেই নামকুম হাসপাতাল আছে, মেডিকেল ট্রিটমেন্ট যেখানে হয়। পরে আমাকে নামকুম হাসপাতালে নিল, আর ওদেরকে ওখানে রাইখে বাকিগুলো লখনৌ নিয়ে গেল, আর আমাকে এখানে এই 2 দিন রাখলো। সারা রাত্রি আমি কি বলবো এদের সেবার কথা, সারা রাত্রি একটা মেয়ে আইস প্যাক মাথায় দিয়ে বসেছিল আমার পাশে। পরে জ্বর 2 দিনের ভিতরে জ্বর হয়ে আসলো, নাইমে আসলো, তখন আমাকে নিয়ে গেল, নিয়ে লখনৌ মেডিকেল ওয়ার্ডে নিল। প্রথম মেডিকেল ওয়ার্ডে ওই 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ ওখানেও এক পাঞ্জাবি সিস্টার খুব করতো, সবাই যথেষ্টই করছে, সহযোগিতা করছে। পরে বেশ জ্বরটা হয়ে আসছে, আমাকে বললো যে কোনো সময় এইটার ওষুধ সব সময় লাগবে, এই ম্যালেরিয়া জ্বর জীবনেও শেষ হয় না, এটা সবসময় মাঝে মাঝে দেখা দিবে, যখনই তোমার প্রয়োজন পড়ে তুমি এই ওষুধ নিয়ে যেও, আমার কাছ থেকে ওষুধ নিও, তোমার কাউকে ডাক্তার কাছে যাওয়ার দরকার নেই, কাউকে বলাও দরকার নেই। পরে 2-3 দিন পরে আবার সেই সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করাইল। সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করাইল, ওখানে 2 মাসের মতো ট্রিটমেন্ট, সেটা জানুয়ারির 20 তারিখের 72 জানুয়ারি 20 তারিখ পর্যন্ত ওখানে ট্রিটমেন্ট হলো। এর মাঝে একদিন ইন্দিরা গান্ধী আসছিল আমাদের দেখতে। ইন্দিরা গান্ধী আসলো দেখার জন্য ওই সার্জিক্যাল ওয়ার্ড আর মেডিকেল আমাদের বিল্ডিংয়ের সামনেই সে বাইরে দাঁড়ায় থেকে
ভাষণ দিছে, ফুল গাছ টাছ বিভিন্ন রকমের সাজানো আছে। আমরা যে হাঁটতে পারি হাইটে আসছি, যে হাইটে আসতে পারে না সে ওই হুইল চেয়ার আসছে। এই বাবা এসে ওনার কয়েকটা কথা আমার এখনো মনে আছে। সেটা হলো, बांग्लादेश के लिए हमारी फौज और मुक्ति फौज एक साथ लड़ाई किया है, इसीलिए हमारी बहुत फौज का नुकसान हो गया है। আমার এই কথাটুকু আমার মনে আছে, অনেক কথাই বলছে সে। তারপরে আমরা করতাম কি, সময়টা কাটাইতাম কিভাবে, তখন মোটামুটি আমি অনেকটাই আস্তে আস্তে ভালো ফিল করতেছি। অর্থাৎ আমাকে এইখান থেকে এই পর্যন্ত প্লাস্টার করা, এখানে বড় একটা পায়ের কেটে আস্তে আস্তে হাড়, যেহেতু ছেলে মানুষ, মাংস টাংস হাড় দুই দিক থেকে বাইরে এইসব মোটামুটি হ্যাঁ ফিল আপ হয়ে গেছে। এই রগেই তো আমাকে বাঁচায় রাখছে, এই হাত বাঁচায় রাখছে। আর চামড়ার নিচের চামড়াটুকু, আর সব হাড়টা আস্তে আস্তে হাড় বাইরে আসছে, এসে হাড় এসে ওভারল্যাপিং হয়ে গেছে। এর জন্য আবার এই যে অপারেশন করতেছে। অপারেশনটা হইলো কোন দিন, যেদিন শেখ হাসিনা 10 তারিখে দেশে আসে, সেদিন আমি অপারেশন টেবিলে। যাই হোক, মাংস টাংসই হইলো। তারপরে গর্ত টর্ত, এই গর্তগুলো আরও কিছু পূরণ হয়েছে, বেশ দ্রুত এই ইগুলো উন্নতি হয়েছে এই এখানে আসার পরে। এখানে খাওয়ার মানও অনেক, এই মাংস টাংস মতো খাওয়াইতো, তো ওইটি যা কিছু দরকার খাওয়াইয়া যথেষ্ট ট্রিটমেন্ট ভালো করলো। আচ্ছা, পরে আসলাম, আমি আসলাম, আমাদের নিয়ে আসলো ওখান থেকে 22 তারিখে দানাপুর হাসপাতালে নিয়ে আসলো, জানুয়ারি 22 তারিখে। হ্যাঁ, জানুয়ারি 22 তারিখে যশোর সেক্টর হেডকোয়ার্টার ওনারা ওই নিজেদের গাড়িতে নিজেদের ফোর্স দিয়ে নিয়ে আসলো, আইনে এদের কাছে আর্মিদের কাছে পৌঁছাই দিয়ে গেল। এখান থেকে আমাকে মুভমেন্ট অর্ডার দিল 22 তারিখে। মুভমেন্ট অর্ডার দিয়ে 10 দিনের আমাকে ছুটি দিয়ে দিল। ছুটি দিল, 20 টাকা দিল, দিয়া মুভমেন্ট অর্ডার দিল। সেরকম 20 দিন পরে নিকটস্থ যে মুক্তিযোদ্ধা ক্যাম্প আছে সেখানে জয়েন করতে হবে। তারপর এসে আমরা এই মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করলাম। কি যাওয়ার পরে বাড়িতে যখন যাই, তখন দেখলাম যে হার্ডিন্স ব্রিজ ভেঙে ফেলছে, এই রাস্তায় যাওয়া যাবে না। তখন আমরা করলাম কি, ট্রেন দিয়ে কিছু দূর যশোর থেকে গিয়ে আমরা নদী পথে গেলাম। নদী পথে নারায়ণগঞ্জ গেছে। নারায়ণগঞ্জ যখন যাওয়ার পরে তখন ওই ট্রেনে আসলাম ইয়েতে ময়মনসিংহ। আসার পরে দেখি যে রাত্রিতে অনেক রাত্রি, তখন শেষ রাত্রি, অনেক মুক্তিযোদ্ধা, সবাই পরিচিত মুক্তিযোদ্ধা সবাই এসে জড়ায় ধরতেছে। জানে যে, সবাই জানে যে আমাকে মেরে ফেলছে, আমি বেঁচে নাই বা আমার হাত কেটে ফেলছে। আমাকে দেখার জন্য সবাই আমাকে নামায় রাখবো, কিন্তু সাথে কিছু জিনিসপত্র টুকটাক ছিল। আসলাম, বয়ের আসার পরে পরিচিত লোকজন যারা, হেরা মনে হয় যেন আমারে পাইয়া এত অস্থির হয়ে গেছে, আমার জিনিসপত্র আমি খুঁজে পাইনি, ওরাই নিয়ে গেছে সব বাড়িতে। সব পোলাপান লোকজন সাথে কান্নাকাটি করতে করতে সব বাড়িতে নিয়ে গেছে। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরেই এই বাড়িতে এই সব রেখে অমনি গেলাম যে বাবা কোথায়, বাবা খামার বাড়িতে কী করতেছে দেখলাম। কয়েকজন লোক নিয়ে সে ওই বাঁশের বেদি তুলে ওই যে চালা বা এই সেই সব বানাইতেছে। এর মানে আমার দাদির কাছে আমি থাকতাম, দাদি আমাকে খুব আদর করতো। দাদি বলতো যে ওরা ইন্ডিয়াতে নিয়ে গেল, তাও হাতটা কেটে ফেলছে, মানুষ এসে বিভিন্ন সময় খবর দিছে। সেই দাদি কাঁদতে কাঁদতে চোখ অন্ধকার হয়ে গেছে। তারপর সে মারা গেছে তার তামজারি করার জন্য, অর্থাৎ মুন্সি খাওয়ানোর জন্য অনেক লোক আমাদের এলাকায় খাওয়ায়, এরকম কয়েকটা গরু জবাই করে তার প্রস্তুতি নিচ্ছে। ওর সালাম দেওয়া যে গেলাম, বাবা কেমন আছে, শুধু ভিক তাকায়, তারপর নিচে ভিক তাকায় কাঁদতেছে। এই আমার ধন্যবাদ, থ্যাংক ইউ।